নমস্কার এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে আমি সঞ্চালক অমিতাভ আবার আপনাদের মুখোমুখি। আজকের এই পর্বটার নাম দেয়া যেতে পারে ব্রাত্য হয়ে যাওয়া তারা। তারা বলতে তারকা, তারা বলতে নক্ষত্র। সেরকমই বেশ কিছু নক্ষত্র বা তারা যারা আমাদের সংস্কৃতি জুড়ে আছেন, তাদের মধ্যে অনেককেই আমরা ভুলে গিয়েছি বা ভুলিয়ে দিয়েছে আমাদেরকে গতিময় এই জীবনযাত্রা। গত কয়েকদিন আগে সেই মানুষটির অস্তিত্ব ছিল, কিন্তু আজ 50, 60 কিংবা 70 বছর পর তিনি না থাকার এই যে অবসর, সেই অবসরে আমরা তাকে বিদ্যুৎ বেগে ভুলে গেছি। শুধু ভুলে যায়নি, তার সৃষ্টিকে মনে রেখেছি, কিন্তু তাকে ভুলে গেছি। তাই আজ শহরের বুকে যখন এই মাসেই তার জন্মদিন, তখন কয়েকজন ছাড়া বিশেষ কাউকে তাকে নিয়ে হইচই করতে, তাকে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে নজরে পড়ল না। কিন্তু একটা সময় ছিল যখন এই মানুষটাকে নিয়ে শুধুমাত্র বাংলা নয়, ভারতবর্ষের চলচ্চিত্র জগৎ এবং সঙ্গীত এবং যারা সঙ্গীতের সঙ্গে জড়িত মানুষ এবং শ্রোতা, তারা রীতিমতো হইচই করতেন তার সৃষ্টিকে নিয়ে। কার কথা বলছি? মানুষটির নাম সলিল চৌধুরী। এই সলিল চৌধুরীর 19শে নভেম্বর ছিল জন্মবার্ষিকী। সেরকমভাবে কোথাও শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখিনি, কিন্তু চলুন আজকে যখন আমরা এই অনুষ্ঠানে আছি এবং সেখানে অনেক অজানা মানুষদের অজানা দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করে থাকি, ঠিক সেভাবে আজকে সলিল চৌধুরীর বাংলা ছেড়ে বম্বেতে যাত্রা, সেখানে গিয়ে নিজের প্রতিষ্ঠা তৈরি, তার পেছনে থাকা ইতিহাসের একটা ছোট্ট ঝলক আপনাদের সামনে তুলে ধরব। সময়টা 60-এর দশক। সে সময় 2 বিঘা জমিন, বিমল রায়ের এই সিনেমার গানের রেকর্ডিং চলছে স্টুডিওতে বিমল রায় রয়েছেন সলিল চৌধুরী। হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হলেন শচীন দেব বর্মন। উপস্থিত হওয়াতে খুব আনন্দ পেয়েছিলেন সলিল চৌধুরী। এরকম একটা মাপের মানুষকে তিনি কাছাকাছি দেখছেন। তো কথাবার্তা হতে হতে হঠাৎ করে শচীন দেব বর্মন তিনি সলিল চৌধুরীর দিকে তাকিয়ে একটা রীতিমতো নিজের একটা মনের আফসোস উগরে দিলেন। সলিল চৌধুরীর দিকে তাকিয়ে সেদিন শচীন কর্তা বলেছিলেন, জানোস, আমার পোলাডা তোর গান ছাড়া কিছুই শুনতে চায় না। এই কথার পাশাপাশি তিনি আরো বলেছিলেন যে তখন কিশোর বয়স রাহুল দেব বর্মনের, বলছেন আমার গান তো শোনেই না, আমার গানের সুর সম্পর্কে ওর কোনো উৎসাহ নেই, ওর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, তার গান শোনা সবকিছু হচ্ছে সলিল চৌধুরীর কে কেন্দ্র করে। শেষে শচীন কর্তা বলেছিলেন সলিল চৌধুরীকে যে তুই যদি পারিস একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে বলিস যে আমার গান টানগুলো একটু যাতে ও মন দিয়ে শোনে টোনে। এটা ছিল শচীন কর্তার আফসোস। তো 2 বিঘা জমিনের কথা যখন হলো, চলুন 2 বিঘা জমিন ছিল সলিল চৌধুরীর বম্বেতে পা রাখার পর তার টার্নিং পয়েন্ট। তার আগে বলে নেই যে কেমন ছিল এই মানুষটির সেই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সুরের মায়াজাল বা জাদু। বিখ্যাত সুরকার শ্রী রামাচন্দ্রন গাড়ি চালিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। হঠাৎ করে দূর থেকে কোথাও থেকে তিনি শুনতে পেলেন, মানে একটা গানের আওয়াজ কানে এলো, যে গানটা তিনি শুনতে পেয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আজা রে পরদেশি। অভিভূত হলেন শ্রী রামাচন্দ্রন। এরপর তিনি খুঁজতে কোথায় সলিল চৌধুরী আছেন সেই স্টুডিওতে এসে তাকে পাকড়াও করলেন। সরাসরি সামনে দেখা হতেই জড়িয়ে ধরে বললেন
যে কি অসাধারণ সুর আর লতাকে কি অপূর্বভাবে ব্যবহার করেছো দাদা। মনে হচ্ছে লতার গান শুনে যে 16 বছরের কোনো মেয়ের গান শুনছি। হ্যাঁ, এটাই সলিল চৌধুরী। আরেকজনের কথা বলি, তিনি হচ্ছেন উস্তাদ বড়ে গুলাম আলী খান। এবং রীতিমতো ভাবে উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেব এত পাগল ছিলেন সলিল চৌধুরীর সঙ্গে একবার সাক্ষাৎ করার, যে যার সঙ্গেই দেখা হতো তাকেই তিনি বলতেন যে লড়কো কো একবার মেরে পাস লা সকতে হো। তার কারণ সেই সময় একটা সিনেমা রিলিজ করেছিল বম্বেতে, যার নাম পারক। এই পারক সিনেমাতে সলিল চৌধুরীর কম্পোজিশনের সব থেকে বড় মাত্রাটা ছিল যে গানের সঙ্গে সেতারকে জুড়ে তিনি একটা অসাধারণ সঙ্গীতের সুর সৃষ্টি করেছিলেন। আর গানটা সে তো আজও আমাদের সকলের প্রিয়। হ্যাঁ, ও সজনা বরখা বাহার আই, এর বাংলাও হয়েছে পরবর্তীকালে। যাই হোক, এই গানটি শোনার পর মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেব। সবাইকে যখন বলে বেড়াচ্ছেন যে ওকে আমার কাছে একবার নিয়ে আসতে পারো, এই খবর পেলেন সলিল চৌধুরী। আর শোনা মাত্র তিনি নিজে শটান হাজির হয়েছিলেন উস্তাদ বড়ে গুলাম আলী খানের সামনে। এরকম অসংখ্য মানুষকে তিনি তার জাদু সুরের মূর্ছনায় ভরিয়ে রেখেছিলেন। আজকের দিনে তার জন্মবার্ষিকীটা একেবারে প্রায় কোথাও পালন হয়েছে কিনা খুঁজে বের করতে হবে। যে মানুষটা একদিন আসমুদ্র হিমাচলকে রীতিমতোভাবে কাঁপিয়েছেন তার সুরের ঝংকারে। তার আগে অবশ্য বাংলাতেও তিনি দাপটের সঙ্গে শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই শ্রোতাদের মন জয় করতে করতে হঠাৎ তার মনে ইচ্ছে জেগেছিল যে আমি বম্বে যাব, এবং অপেক্ষায় ছিলেন বম্বে থেকে ঠিক সঠিক কোনো ডাক কখন আসে। ডাক এলো, একদিন একটা ফোন এলো। ফোন আসার পর অপর প্রান্ত থেকে কথাবার্তা শেষ করে শেষে অপর প্রান্তের ভদ্রলোক বললেন সলিল চৌধুরীকে, ঠিক আছে চলে আসুন। হ্যাঁ, ফোনের অপর প্রান্তে যিনি ছিলেন তিনি বম্বে টকিজের কর্ণধার বিমল রায়। এরপর আর অপেক্ষা করেননি সলিল চৌধুরী, ট্রেন ধরে সোজা বম্বেতে পৌঁছে সোজা বিমল রায়ের বাড়িতে। বিমল রায়ের বাড়িতে কিন্তু তিনি সুরকার হিসেবে উপস্থিত হননি বা ডাক পাননি। তার সেই সময় কলকাতায় একটি গল্প, যে গল্পটি ভালো লেগেছিল বিমল রায়ের, কোনোভাবে তার কাছে পৌঁছেছিল। গল্পটির নাম ছিল রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালা গল্পটিকেই তিনি চলচ্চিত্রে ব্যবহার করতে চেয়েছিলেন, এবং সেই কারণে গল্পের চিত্রনাট্য লেখার জন্য তিনি ডেকে পাঠালেন সলিল চৌধুরীকে, যে আপনার গল্প চিত্রনাট্য আপনি লিখুন। এই নিয়ে কথাবার্তা যখন চলছে, তখন ঋষিকেশ মুখোপাধ্যায় ছিলেন সহকারী পরিচালক বম্বে টকিজের এই বিমল রায়ের। তিনি মাঝখান থেকে বাদ সাধলেন। তিনি বললেন যে দাদা, ছবিটাতে যখন গল্প চিত্রনাট্য সবই সলিলের, তাহলে সুরটাও সলিল করুক না। কিন্তু বিমল রায় ঠিক করে রেখেছিলেন যে এই যে সিনেমাটা তৈরি হবে তার সুরকার হিসাবে তিনি অনিল বিশ্বাসের নাম ভেবে রেখেছিলেন। কারণ ততক্ষণে ঠিক হয়ে গেছে হিন্দিতে এই রিক্সাওয়ালা গল্পের চলচ্চিত্রের নাম হবে 2 বিঘা জমিন। কথাটা শোনার পর বিমল রায় বললেন, ঠিক আছে তুমি যখন বলছো, আমি অনিলকে ভেবেছিলাম, ঠিক আছে সলিলই সুর করুক। সেই 2 বিঘা জমিনে সুর করলেন সলিল চৌধুরী, এবং বলতে গেলে সেই সুর করার মধ্যে দিয়ে বম্বের চলচ্চিত্র জগতে একটা নতুন করে সুনামির প্লাবন বয়ে গেল। এই সময় মোহন স্টুডিওতে কাজের সুবাদে সেখানে যাতায়াত করতে করতে আলাপ হয়েছিল মান্নাদের সঙ্গে। মান্নাদে বুঝেছিলেন এই ছেলেটা সহজে ছাড়বার পাত্র না, এই ছেলেটা কিছু করেই ছাড়বে। হ্যাঁ, এরপর আপনারা সবাই জানেন যে সেই সিনেমাতে 2 বিঘা জমিনে গানের কথা লিখেছিলেন শৈলেন্দ্র, সুর করেছিলেন সলিল চৌধুরী।
এবং তাদের সুর আর কথার যে নতুন করে এক সঙ্গত তৈরি হয়েছিল যুগলবন্দি, তাতে 2 বিঘা জমিন হয়েছিল সুপার ডুপার হিট। ধরती कहे पुकार के बीज बिछा ले प्यार के मौसम बीत जाए, আর হরিয়ালা সাবন ঢোল বাজাতা আয়া। তখন সারা বম্বে জুড়ে হিন্দি সিনেমার শ্রোতাদের মধ্যে, চলচ্চিত্র প্রেমী মানুষদের মধ্যে শুধু একটাই লাইন ঘুরে বেড়াচ্ছে, মৌসম বিতা যায়, মৌসম বিতা যায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি সলিল চৌধুরীকে। এর মধ্যে পরবর্তী ছবি বিমল রায় ঠিক করলেন যে তিনি তৈরি করবেন, যে ছবির নাম মধুমতি। নায়ক দিলীপ কুমার। দিলীপ কুমারের একটা বিষয় ছিল যে তিনি মুম্বাইতে তখন তিনি এমন চলতেন যে কোন সিনেমাতে কে গায়ক গায়িকা থাকবে, সুরকার থাকবে, প্রায় সবটাই তার মতামতের উপর নির্ভর করত। মানে এতটাই সেই সময় দিলীপ কুমারের অবস্থান বম্বের নায়ক হিসেবে। তো দিলীপ কুমারের মূলত সব ছবিতেই সুর করতেন আর কথা লিখতেন নৌশাদ এবং শাকিল। তো দিলীপ কুমার নৌশাদ শাকিলের কথাই ভেবে রেখেছিলেন মধুমতিতে, কারণ এটাও বিমল রায়ের ছবি। বিমল রায় তখন দিলীপ কুমারকে বললেন যে আপনাকে একটা কথা বলছি, যে আমার আগের ছবিটা তো সুপার ডুপার হিট হয়েছে গানগুলো, এবং সেই গানগুলো শৈলেন্দ্র লিখেছেন আর সলিল সুর করেছেন, তো একবার ওদেরকে সুযোগ দিয়ে দেখি, যদি ওদেরটা ভালো না লাগে আপনার, তাহলে না হয় আবার ওই নৌশাদ শাকিল তাদেরকে অল্টারনেট তো একটা রয়েই গেল, আমাদের কাছে সুযোগ তো রয়েই গেল, বিকল্প রয়েই গেল। তো দ্বিতীয়বার দিলীপ কুমারকে আর না বলার সুযোগ দেননি শৈলেন্দ্র বা সলিল। মধুবতীর গান রীতিমতো ভাবে নাড়া দিয়ে দিল সমগ্র ভারতবর্ষের চলচ্চিত্রপ্রেমী মানুষকে। হ্যাঁ, সেই সিনেমাতেই গান তৈরি হয়েছিল অসাধারণ কিছু। তবে একটা গান, যে গানটা সুপার ডুপার হিট, আজারে পরদেশি, এই গানটা সুর শোনার পর দিলীপ কুমার সাহেব নাকি বলেছিলেন বিমল রায়কে যে সুরটা একটু পরিবর্তন করতে। লতাজি গেয়েছেন, সলিল চৌধুরী গিয়ে শটান হাজির হলেন লতা মঙ্গেশকরের কাছে, গিয়ে বললেন যে শোনো, দিলীপ বাবু বলছেন যে আজারে পরদেশি গানটা সিচুয়েশনটা যেভাবে সুর করে তুমি গেয়েছো, সেই সুরটা নাকি সিচুয়েশন অনুযায়ী যাচ্ছে না, তো ওই সুরটাকে একটু বদলানোর জন্য দিলীপ সাহেব বলেছেন বিমল রায়কে। লতাজি শুনে তো বেজায় খেপে গেলেন, বলল এই গানের সুর যা আছে সেই সুরই থাকবে, যদি এই সুর কোনো কারণে নড়াচড়া করে তাহলে এই প্রোডাকশনের আর কোনো ছবিতে আমি কিন্তু গান গাইব না। সলিল চৌধুরী এসে বিমল রায়কে সেই কথা বললেন। বিমল রায় শোনার পর মুচকি হেসে বললেন, লতা যখন বলেছে তখন তার কিছু করার নেই, এই সুরই থাকবে। হ্যাঁ, সেই আজারে পরদেশি শুনেই শ্রী রামাচন্দ্রন তিনি সলিল চৌধুরীকে রাস্তা দিয়ে যেতে যেতে খোঁজার জন্য স্টুডিওতে এসে উপস্থিত হয়েছিলেন। শুধু কি তাই, ততদিনে বম্বের চলচ্চিত্র জগতে একটা আলাদা করে মাইলস্টোন তৈরি করে ফেলেছেন বঙ্গজীবনের এই সলিল চৌধুরী, যাকে আমরা প্রায় ব্রাত্য করে ফেলেছি। সে সময়ে তার একের পর এক হিট গান, আজারে পরদেশির কথা তো বলেছি, চড় গেই পাপি বিছুয়া, জনপ্রিয়তার শিখরে যে গানগুলো সেই সময় মুখে মুখে মানুষের মনে একেবারে অন্তরে জায়গা করে নিয়েছিল, দিল তড়প তড়প কে কহ রহা হ্যায় আভি যা, ঘড়ি ঘড়ি মেরা দিল ধড়কে, কিংবা সুহানা সফর और मौसम हसीन, टूटे हुए ख्वाबों में, একের পর এক হিট গান। এই গান উপহার দিয়ে বম্বের চলচ্চিত্র জগতে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন বাংলার সলিল চৌধুরী। হ্যাঁ, যে মানুষটাকে আমরা প্রায় ভুলে গেছি, যার জন্মবার্ষিকীও আমাদের মনে থাকে না, তার গান আমরা করি, কিন্তু সেই মানুষটিকে আমরা কখনো সেই অর্থে শ্রদ্ধা বা সম্মান জানাইনি।
আজকের প্রজন্মের অনেকেই হয়তো সলিল চৌধুরীর নামটাও শোনেননি। দুঃখের বিষয়। আসমুদ্র হিমাচল, যিনি শাসন করেছেন সুরের জাদু দণ্ড নিয়ে, তাকে এই প্রজন্মের অনেকেই চেনে না। দিলীপ কুমারের সঙ্গে পরবর্তীকালে সলিল চৌধুরীর খুব ভালো বন্ধুত্ব হয়েছিল এবং সেই বন্ধুত্বের সুবাদে তিনি বিমল রায়ের মুসাফির চলচ্চিত্রে দিলীপ কুমার সাহেবের গলায়, মানে দিলীপ কুমারকে দিয়ে তিনি একটি গান গাইয়েছিলেন সেই মুসাফির চলচ্চিত্রে। হ্যাঁ, লাগি নাহি ছুতে রামা, লাগি নাহি ছুতে রামা, চাহে জিয়া যায়। এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদের বলে রাখি যে মধুমতি, তার সিনেমার গানগুলি এত জনপ্রিয় হয়েছিল, আপনাদের মনে থাকবে তখন রেডিও সিলনে তখন বিনাকা গীতমালা বলে একটি গানের অনুষ্ঠান হতো, যেটি পরিচালনা করতেন বিখ্যাত সঞ্চালক আমিন সায়ানি। এবং এই বিনাকা গীতমালাতে একটি সিনেমার কখনোই সব গান এখানে সম্প্রচার করা হতো না বা শোনানো হতো না। কিন্তু মধুমতি সিনেমার জনপ্রিয়তা ঠিক এই পর্যায়ে পৌঁছেছিল সেই গানের, যে দর্শক শ্রোতাদের অনুরোধে বিনাকা গীতমালা এবং আমিন সায়ানি তারা পরপর 7 দিন প্রত্যেকটা গান বাজিয়েছিলেন মধুমতির বিনাকা গীতমালায়। আজকের প্রজন্ম এগুলো শুনলে ভাববে গল্প। ইলিয়া রাজা স্টুডিওতে শুনেছি যে সরস্বতী নয়, সলিল চৌধুরী পূজিত হন, কিন্তু বাংলায় কি? বোধহয় বাংলায় আজকের প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী বা সঙ্গীত নিয়ে চর্চা করেন, তাদের কাছে বোধহয় আমরা সলিল চৌধুরীর মতো এরকম একটা মহিরুহুকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি। আর তার জন্যই আজকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাবো এবং অমিতাভর পক্ষ থেকে। আর সেই সঙ্গে সঙ্গে আজকের এই পর্ব শেষ করব আরও একজন দুনিয়া কাঁপানো মানুষকে দিয়ে। তার ছোট্ট একটি ঘটনা মনে পড়ছে বলেই আপনাদের বলি। সেই জন্য ছোটবেলাটা কেন দামি আর ছোটবেলাটা কেন বেশি গুরুত্বপূর্ণ, সেটা এই ছোট্ট গল্পটা শুনলে বুঝবেন। একটি স্কুলে ক্লাস চলতে চলতে শিক্ষক একটি ছাত্রকে বললেন, এই তুমি দাঁড়াও। ছাত্রটি উঠে দাঁড়ালো। শিক্ষক তখন ছাত্রটিকে জিজ্ঞেস করছেন, বলো তো আমাদের কিডনি কটি? ছাত্রটি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই উত্তর দিল, কেন স্যার? 4টি। বলল, 4টি? আমাদের কিডনি 4টি? এই তুই ওঠ তো। আরেকজন ছাত্রকে তিনি তখন দাঁড় করালেন। ছাত্ররা উঠে বলল, স্যার আমি উত্তরটা দেব নাকি বেদ নিয়ে আসবো? শিক্ষক বললেন, না উত্তরও দিতে হবে না, বেদও আনতে হবে না, তুই বরঞ্চ পাশের ওই মাঠে খানিকটা ঘাস ছেড়ে নিয়ে আয়, গাধাটাকে খাওয়াবো। ছাত্রটি চুপ করে দাঁড়িয়ে আছে, ক্লাস শুদ্ধ সবাই তো হো হো করে হাসছে। শিক্ষক মশাই তার দিকে তাকিয়ে বললেন, এই তোমরা চুপ করে বসো, আর তুই দাঁড়িয়ে আছিস কি? ওই ঘাস আনলে ওটাই খাস। তখন ছাত্রটি উত্তর করে বলল, কেন স্যার, আমি তো ভুল উত্তর দেইনি। তখন যে ছাত্রটি ঘাস আনার জন্য যাচ্ছিল তাকে এই ছাত্রটি বলল, এই শোন, ঘাস আনার সঙ্গে সঙ্গে 1 কাপ কফিও আনিস। শিক্ষক মশাই আরও রেগে গেলেন, বললেন, 1 কাপ কফি কার জন্য? বলো, কেন স্যার? আমার জন্য। যে তুই কফি খাবি? যে হ্যাঁ, আপনি প্রশ্ন করলেন আমাদের কটা কিডনি, তো আমাদের মানে তো আপনি এবং আমি, তো আমাদের 4টি কিডনি, দুজনের 2টো করে। তো গাধা তো আমি নই, যে গাধা সে ঘাস খাবে, আমি বরং কফি খাবো। শিক্ষক মশাই উত্তর শুনে বললেন, আরো রেগে গেলেন, বললেন, পাকামো হচ্ছে, তোকে আমি পরীক্ষাতে 2টো গোল্লা দেব, তখন দেখবি তোর মজা। ছাত্র চুপ করে থেকে খানিকক্ষণ বললেন, স্যার 2টো গোল্লা দেবেন দিন, কিন্তু 2টো গোল্লা দিলে আপনারই বদনাম হবে, কারণ আমাকে তো কেউ চেনে না, তো আপনাকে তো সবাই চেনে। আপনার ক্লাসে আপনার পড়াশুনো করানোর পরও আমি যদি 2টো গোল্লা পাই, তাহলে আপনার সম্মানটা কি আর থাকবে? সেই ছাত্রকে পরীক্ষার শেষে পরীক্ষার খাতায় ছোট্ট করে একটা নোট লিখেছিলেন, খাতার মধ্যেই সেই শিক্ষক সেই ছাত্রকে উদ্দেশ্য করে। তরাই লেখা ছিল যে বুদ্ধিমত্তার সঙ্গে প্রত্যেক দিন ক্লাসে তুমি যেভাবে উত্তর দাও,
আর তাতে সবাইকে আনন্দ দাও, সবাই হাসতে থাকে, তোমার এই বুদ্ধিমত্তার জন্য আমি গর্বিত। আর আমি তোমাকে আশীর্বাদ করলাম। হ্যাঁ, হয়তো আমাকে বেশি কেউ চেনে না, কিন্তু একদিন তোমার এই বুদ্ধিমত্তা আর এই অদ্ভুত কৌশলে মানুষকে হাসানোর যে তোমার ক্ষমতা, তার জন্য একদিন সারা পৃথিবী তোমাকে চিনবে। আমি তোমাকে আশীর্বাদ করলাম। পরীক্ষার খাতা সেই নোটটা সেই ছাত্রটি দেখেছিল, বাকিরা দেখেছিল কিনা জানি না, তো সত্যি সত্যি সেই শিক্ষকের কথা সত্যি হয়েছিল। সেই ছাত্র একদিন শুধুমাত্র তার অঞ্চল নয়, সারা পৃথিবীকে এক নতুন করে উপহার দিয়েছিল তার প্রতিভার। আর তাকে চিনেছিল আবাল বৃদ্ধ বনিতা সমগ্র এই পৃথিবীর। তিনি আর কেউ নন, তিনি চার্লস স্পেন্সার চ্যাপলিন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় চার্লি চ্যাপলিন। তাই বললাম ছোট্টবেলাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় আপনার মধ্যে থাকা প্রতিভাগুলো কখনো কখনো কারো না কারো চোখে ধরা পড়ে। তাই আপনাদের যারা বাড়িতে ছোটরা আছে, নজর রাখুন যে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো প্রতিভা আছে। ওই সময়টাই গুরুত্বপূর্ণ। যদি সেটাকে একটুখানি খুঁচিয়ে দিতে পারেন, কে জানে আরও কত সলিল চৌধুরী, চার্লি চ্যাপলিনরা অপেক্ষায় রয়েছে। আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার নতুন কিছু নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।